এই ছেলে যা রাগ, তাতে কোনো মেয়ে তোমার ছেলের সামনে 2 মিনিট টিকতে পারবে না। কিছু বলা যায় না, কেমন সাপের মতো ফুসফুস করে। আরে বেটা, আমি তোকে জন্ম দিয়েছি না, কি তুই আমাকে? শোনো ইয়াসমিন, তোমার ছেলে বিয়ে করবে না, তাহলে কি বুড়ো হবে? আমার বন্ধুর মেয়ে কত সুন্দর, শিক্ষিত, সব দিকে যে তো ভালো, তাহলে রাজি হলো না কেন? ওকে বলো বিয়ে করতে, তা না হলে। ইব্রাহিম মির্জার 2 ছেলে 1 মেয়ে। স্ত্রী আলেয়া বেগম, বড় ছেলে শাফির মির্জা, স্ত্রী ইয়াসিন, 2 ছেলে ইয়াদ ও ইয়াশ, মেয়ে ফিহা, ছোট ছেলে শামীম মির্জা, স্ত্রী কলি, 2 ছেলে কারিম কবির, নীলিমা মির্জা, স্বামী ফারুক তালুকদার, 2 মেয়ে ফাজিয়া লিমা, ছেলে নীল। আমাকে না বলে তোমার ছেলেকে বলো গিয়ে। ছেলে তার দাদার মতন রাগী হয়েছে। ওকে দেখলে মনে হয় আমি আমার শ্বশুরের সামনে দাঁড়িয়ে আছি। সবই তো পেয়েছে তোমার বাবার। এখন তুমি ভয়ে ছেলের সামনে কথা বলতে পারো না। আমাকে বলো কেন? তোমার বাবা বাড়িতে থাকে, তারপরেও মনে হয় তোমার ছেলে রূপে এসে হাজির হয়েছে। আম্মাকে বলো তার নাতিকে বিয়ের কথা বলতে। একমাত্র আম্মাই পারবে ইয়াদকে বিয়ে করাতে। আমাকে এই ঝামেলায় ফেলো না। ভাবি ওকে পেটে নিয়ে বাবাকে বেশি বেশি দেখেছে বলে এটা বাবার মতো হয়েছে। আমরা ওকে সবাই ভয় পাই নাকি? আমরা ভয় পাওয়ার অভিনয় করি, বুঝি না। তাহলে এক কাজ করো, তুমি ইয়াদকে বলো আমরা ওর জন্য মেয়ে ঠিক করেছি। এখন তুমি বাবা খুশি খুশি গিয়ে কবুল বলে এসো। কলির কথায় শামীমের মুখটা একটুখানি হয়ে গেল। হ্যাঁ, জেনে শুনে কার মন চাইবে সিংহের গোয়ায় পা রাখতে? এখন দোয়া করো ওর জীবনে এমন কেউ আসে তাকে দেখে এর বিশাল আকারের রাগগুলি সমুদ্র হয়ে যায়। বাবার যখন মাকে দেখলে সব রাগ পানি হয়ে যায়, তেমনি ওর জীবনে যেন এমন একটা মেয়ে আসে, পিছনে সব বাচ্চারা আমিন বলে ওঠে। ইয়াদ অফিসে আসা মাত্র সবার কলিজার পানি শুকিয়ে যায়। সবাই ভয় থাকে যেন ভুলেও ভুল না হয়। সে কাজের ব্যাপারে খুব কঠিন, তবে এখানে বেতন অনেক বেশি ও সুযোগ সুবিধা ভালো বলে কেউ চাকরি ছাড়ে না। ইয়াদ দাদির সাথে মোবাইলে কথা বলছে, তখন রেহানা আসে তার জন্য বিবিখানা পিঠা বানিয়ে। আলিয়া বেগম নাতিকে বাড়িতে আসতে বলে কল না কেটেই রেহানার সাথে কথা বলছে। হ্যাঁ রে হিনা, আজ 2 দিন পরে দাদির কথা মনে হলো। তুই একদিন না আসলে আমার ভালো লাগে না। আজ পিঠা বানিয়ে এনে আমাকে ঘুষ দিচ্ছিস, এতে আমার মন গলবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারি সতীন? বাবা এই 2 দিন বাড়িতে ছিল, জানোই তো তিনি আসলে কেমন করে। এবারও কারণে অকারণে মাকে মেরেছে। আমার ভালো লাগে না। বাবা কেন আমাদের সাথে এমন করে? আমাদের যাওয়ার মতো জায়গা থাকলে মাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যেতাম। মাসে 1 বার আসে, তাও আমাদের তেমন খরচ দেয় না। এসে মাকে অকথ্য ভাষায় গালাগালি করে। তার সমস্যাটা কি বুঝতে পারি না। মন করিস না সতীন, একদিন তোদের সব দুঃখ দূর হবে দেখিস। এখন আমাদের প্রাণের মানুষের জন্য কি এনেছিস? তোকে না দেখতে পেয়ে মানুষটা আমাকে বারবার বলছে, গিন্নি, ছোট গিন্নি আসে না কেন? আজ দুপুরে খেয়ে যাবি কিন্তু। তাহলে চলো ওনার পছন্দের রান্না করি, তাহলেই তো তোমার থেকে একটু বেশি আমাকে ভালোবাসবে। বাহিরে সবার সামনে সে সিংহ, কিন্তু ঘরে এলে আমাকে দেখে তার সব রাগ পানি হয়ে যায়। তাই তুই যতই চেষ্টা করিস না কেন, আমি তার প্রাণে মনে বিরাজ করব। হ্যাঁ, তুমি তো এখন আমাকে হিংসে করবেই, কারণ তোমাকে দেখে বুড়োই সেই আগের ফিলিংস আসে না। তুমি দেখোনি আমাকে না দেখে কেমন করে তোমাকে জ্বালিয়েছে। এখন কথা বললে তোমার উনির পেট ভরবে না। চলো দুজনেই আমাদের ওনার জন্য আজ ছোটোখাটো পার্টির আয়োজন করি, তার রেহেনা বেগমের পক্ষ থেকে। হে হে, চল, দেরি করিস না। সুমির মাকে ডাক, আমাদের সাহায্য করবে। ইয়াদ প্রায় দাদি আর ওই রেহানা মেয়েটার কথা শোনে। যখনই মেয়েটা আসে দাদি তাকে ভুলে ওই মেয়েকে নিয়ে পড়ে থাকে। শুধু কি দাদি, তার এত রাগী দাদা ওই মেয়েকে চোখে হারায়। ছোট গিন্নি করতে করতে দিশেহারা হয়ে যায়। রেহানা আক্তার, মা আলো বেগম, বাবা রমিজ শেখ,
রমেশ ঢাকায় ছোটখাটো ব্যবসা করেন, মাসে 2 দিন বাড়িতে এসে থাকে। তখন মা মেয়েকে অনেক অত্যাচার করে। কেন সে এমন করে তা কেউ বলতে পারে না। আলো বেগম গ্রামের মেয়েদের জামা সেলাই, নকশি কাঁথা ও বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে সংসারের যাবতীয় খরচ বহন করে। রেহানা এবার ইন্টার পরীক্ষা দেবে, তার পড়ার খরচ সে 3টা টিউশনি করে কভার করে। সকাল থেকে দাদা দাদি কারো নাম্বারে কল করে পাচ্ছে না, এতে ইয়াদ অস্থির হয়ে আছে। পাশের বাসার বন্ধু তাজকে বাড়িতে খোঁজ নিতে পাঠায়। সে জানায় তার দাদি বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। এতক্ষণ সবাই হসপিটালে ছিল, এখন নাকি বাড়িতে আসছে। রাস্তায় দেখা হয়, দাদির পা ভাঙার কথা শুনে সবাই বাড়িতে আসার জন্য গোছগাছ করছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আলেয়া বেগমকে রেহানা ও সুমির মা সব কাজ করে দিচ্ছে। সুমির মা খাবার দিয়ে গেলে রেহানা খাইয়ে দিয়েছে। তখনই সকলে হুড়মুড় করে বাড়িতে ঢোকে। ছেলে, বউ, মেয়ে, জামাই, নাতি নাতনি সবাইকে দেখে ইব্রাহিম মির্জা অবাক হয়ে যায়। ইয়াদ, তোমরা আসবে, আমাদের খবর দিয়ে আসবে না? আমি না রাতে তোমাকে তোমার দাদির শরীরের কথা বললাম? হ্যাঁ, তুমি কি বলছো আমার মনে নেই। আমার বেগম ব্যথা পেয়েছে, এখন তাকে দেখতে আসবো না? তোমার ছেলে মেয়েরা কেন এসেছে তাদের কাছে জিজ্ঞাসা করো। বলে দাদির সামনে যায়, দেখে একটি মেয়ে মাথায় কাপড় দিয়ে তার দাদিকে খাবার খাইয়ে দিচ্ছে। দাদি তাকে যেন কি বলছে, সে মুচকি মুচকি হাসে। কাছে যেতেই শুনতে পায়, তুমি ওনার ভালোবাসা বেশি করে পাওয়ার জন্য পা ভেঙে এখন বিছানায় পড়ে আছো সতীন। ইস, আবার ওনাকে দিয়ে এখন সেবা করাবে? আলেয়া বেগম, তোমার সারা অঙ্গে এখন প্রেমের বাতাস লেগেছে। যাও, তুমি এই রেহেনা বেগমকে মনে রাখবে। দিয়ে দিলাম ওনাকে তোমার জন্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তারপর আর তোমার ধারের কাছে আমার ওনাকে আসতে দিব না। হায় হায় সতীন, আমার এত দিল ধরা হয়ে গেল কেমনে? আজই এই খুশিতে ফকিরকে ডেকে খাওয়াবো। ইব্রাহিম মির্জা এখন কতদিনের জন্য শুধুই আমার, হা 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 হা, শুধুই এই আলেয়া বিবির। খুশিতে কটকটি বেগম হয়েও না, দেখা যাবে এমন হাসি দেখে ওনার আবার হার্টের সমস্যা হবে। ওই একটা জায়গাতেই আমি থাকি, তুমি এমন করে ওই জায়গাটা নষ্ট করো না। বেগম, এই অবস্থা হলো কেমন করে? আমাকে না দৌড়ালে তোমার হয় না বুঝি? ইয়াদ দাদু ভাই, তুমি আসবা আমারে বলবা না? হে, তাহলে তুমি সুমির মাকে দিয়ে তোমার পছন্দের খাবার রান্না করাতাম। আসসালামু আলাইকুম ভাইয়া। দাদি তুমি কথা বলো, আমি খালাকে সাহায্য করি। বেগম, এই মেয়েটাই তোমার সতীন? 2 সতীনের দেখছি খুব ভাব, তবে মেয়েটা খুব মায়াবী, হাসলে গালে টোল পড়ে, এতে আরো সুন্দর লাগে। এতক্ষণ মেয়েটাকে দেখলাম, হঠাৎ আমার কি হলো? আমি কেন ওই মেয়েটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখলাম? এটা তো আমার চরিত্রের সাথে মানে না। ইয়াদকে মেয়েরা তাদের ইয়াদে রাখবে, সেখানে আমি কয়েক মিনিট ওই মেয়েকে না হলে কয়েকবার দেখলাম। রেহানা সুমির মাকে রান্না করতে সাহায্য করে, সন্ধ্যার বাড়িতে চলে আসে। এই সকাল থেকে ইয়াদ রেহেনাকে নোটিশ করেছে। মেয়েটা সারাক্ষণ মন খারাপ করে থাকে, কিন্তু দাদা দাদির সামনে হাসি খুশি থাকে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, 5 ফুট 2 লম্বা, মাথার চুল কোমরের নিচ পর্যন্ত বেনি দেখা যায়। সব সময় মাথায় ঘোমটা দিয়ে রাখে, ছেলেদের সাথে মিশে না। গ্রামের একমাত্র দাদা দাদির সাথে ওর মধুর সম্পর্ক। গ্রামে ওর দুটো বন্ধু রবিন, তাজ ওদের সাথে বিকেলে দেখা করে সন্ধ্যায় বাড়ি আসার সময় দেখে রেহেনা ওর বাড়িতে ঢুকছে। তখন ইয়াদ ওদের বলে এই প্রথম ইয়াদ কোনো মেয়ের কথা বলছে, তাই অবাক হয়ে তাকিয়ে থাকে। পরে অবাকের রেশ কাটিয়ে জবাব দেয়, কেন বলতো, তুই হঠাৎ রেহেনার কথা বলছিস কেন? আরে গাধা, ওকে আমার দাদা দাদির সাথে প্রায় সময় দেখি তাই। আরে মেয়ে হিসাবে খুব ভালো, সবাইকে সম্মান দিয়ে কথা বলে, তবে তোর দাদা দাদির সাথে একমাত্র মন খুলে কথা বলে। তোর দাদির প্রায় সব কাজ করে দেয় মেয়েটা। মুখামুখি বাড়ি দেখে ওদেরকে কেউ বিরক্ত করতে পারে না, তা না হলে জামিল এই গ্রামের প্রতিটা মেয়েকে বিরক্ত করে। রেহেনার দিকেও নজর দেয়। তখন ইব্রাহিম দাদু ওকে ডেকে এনে কেলানি দেয়। সেই থেকে জামিল আর রেহেনাকে বিরক্ত করে না। মেয়েটা খুব ভালো, পিঠাও কাঁথার ডিজাইন পারে, তাই তো গ্রামের যত বড় বড় বাড়ি থেকে ওদের কাছে পিঠা ও নকশি কাঁথার অর্ডার দেয়। বলতে পারিস এটাই ওদের রুজি রুটি। রমি চাচা মাসে 2 দিন এসে থাকে, তাতে উনি ওদের উপর অত্যাচার করে।
রাতে ঘুমাতে গেলে ঘুরে ফিরে রেহেনার চেহারাই ভেসে ওঠে। উফ, কেমন জ্বালা, কেন ঘুরে ফিরে ওই মেয়েটাই আসবে। চেষ্টা করে ঘুমাতে না পেরে উঠে বারান্দায় যাই। প্রায় 4টার দিকে সামনের বাড়িতে আলো জ্বলে ওঠে। তাকে দেখে হেনা ও আলো চাচি উঠে বাড়িতে বাইরে রান্নাঘরে মাটির চুলা জ্বালিয়ে বড় একটা পাতিলে কি যেন বসায়। এসব করতে করতে আজান দিয়ে দেয়। আর মা মেয়ে পালাক্রমে অদল বদল করে নামাজ পড়ে আসে। আমিও নামাজে যাই। নামাজ পড়ে এসে এখন দু চোখ খুলে রাখতে পারছি না, তাই ঘুমিয়ে গেলাম। সকাল 10টার দিকে আমার ঘুম ভাঙে। আমি ঘড়ির দিকে অবাক, আমি এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম। উঠে নাস্তা খেতে এলাম। আমাকে দেখে সবাই মনে হয় ভূত দেখেছে, এমন একটা ভাব। তাদের এমন করে তাকে থাকতে দেখে মেজাজ গরম হয়। যখনই ভাবলাম একটা ধমক দেবো, তখনই রেহেনা ও তার মা আসে সামনে। আমি কাউকে কিছু না বলে টেবিলে বসলাম। মা আমাকে নাস্তা দিয়েও আমি খাচ্ছি। আমি সবসময় গ্রামে আসলে সকালে নাস্তায় খিচুড়ি ও বিভিন্ন ধরনের ভর্তা খাই। এই সতীন, আজ একটু তাড়াতাড়ি আসিস, আমার নাতির পছন্দের পিঠে বানাবি। আজ তোর হাতের ভর্তাগুলো বেশি মজা হয়েছে। আমাকে তোর সাহেব বেশি খেতে দেয়নি, আমার ডায়াবেটিস বেশি কি না। সময় মতো চলে আসিস বোন। আসবো দাদি, এই জন্যই তো বাচ্চাদের এখন পড়াতে যাচ্ছি আর মাকে রেখে যাচ্ছি। কিছু লাগলে বলো। রেহেনা চলে গেলে আলো আমার সামনে আসে। এই আলো, আজ খুব ভোরে উঠেছিস তাই না? মেম্বার বাড়িতে আজ পিঠে বানিয়েছিস। তোর মেম্বার তোদের সব টাকা পরিশোধ করেছে তো? হ্যাঁ কাকিমা, মেয়ে আমার অনেক বুদ্ধিমতী, এই কাজটা করে আমাদের ভালোই লাভ হয়। এ নাকি বলে জানেন, লেখাপড়া শেষ করে একটা চাকরি নিয়ে আমাকে ঢাকায় নিয়ে যাবে। মেয়েটা আমাকে নিয়ে কত ভাবে, নিজের বিয়ের কথা না ভেবে আমাকে নিয়ে একটা সুন্দর ও শান্তিপূর্ণ জীবন কাটাতে চায়। বলেন কাকিমা, কেন মেয়েটা বিয়ে করতে চায় না? পৃথিবীর সব ছেলেরা কি ওর বাবার মতো? বলেন, আমি বেঁচে থাকতে ওর একটা গতি করতে পারলে ভালো হয়। আলো, তোমার মেয়ে অনেক লক্ষ্মী। ওকে যে পুত্রবধূ রূপে পাবে, তাদের কপাল খুলে যাবে। দেখেন, অনেক বড় ঘর থেকে ওর জন্য বিয়ের প্রস্তাব আসবে। আমার পরিচিত কয়েকজন আছে, যদি তুমি অনুমতি দাও তাহলে কথা বলতে পারি। সমস্যা নাই, বলতে পারেন ভাবি। মেয়েকে পড়াতে হবে, আর ওর ইন্টারের পরীক্ষা শেষ হলে বিয়ে দিব। তাদের আলাপে আমার কেন জানি হঠাৎ খুব রাগ লাগলো, তাই কিছু না বলে উঠে বাইরে চলে এলাম। রবিন আর তাজ আসলো। ওদের সাথে এলাকায় ঘুরে বাড়ি আসার সময় রেনাকে দেখতে পেলাম। ওর পিছন পিছন জামিলকে আসতে দেখে সামনে এগিয়ে গিয়ে ওকে ধরলাম। তো জামিল, রেহেনার পিছনে কি তোকে না দাদা না করছে? ওকে বিরক্ত করতে তাহলে? আরে না ভাই, আমি তো ওই মেয়েকে বিয়ে করব ওর ইন্টার পরীক্ষার পরে। যদি কেউ রাস্তাঘাটে ডিস্টার্ব করে, তাই পাহারা দিয়ে নিয়ে আসছি। তোর কাছে ওই মেয়ে কি বিয়ে বসবে? তোকে তো দেখতে পারে না। না ভাই, তা ঠিক, মেয়ে আমারে দেখতে পারে না, কিন্তু ওর বাপ বিয়ে দিলে এমনিতেই দেখতে পারবে। ওর বাপের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন পরীক্ষা শেষে যেভাবে হোক না কেন আমাদের বিয়ে দিবেন। আচ্ছা যা, এখন পিছু নিবি না, যখন বিয়ে হবে দেখা যাবে। রবিন, তুই আর তাস এদিকটা একটু খেয়াল রাখবি। ইয়াদ, তোর মনে কি কিছু চলছে? যদি কিছু ভেবে থাকিস তাহলে বলবো, দেরি করিস না, তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে নে। গ্রামের সবাইকে তো চিনি, তারা খালি পেয়ে ওদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু তোর দাদার জন্য কিছু করতে পারে না। জানি না আমার মনের কথা, তোরে ওকে দেখেই ভালো লাগছে। দুদিনে কারোর প্রতি ভালোবাসা হয় কেন জানি রোদেলার বেইমানির পরে আর কাউকে জীবনে চড়াতে ইচ্ছা হয় না। তবে এত শান্ত একটা নদী দেখে কেন জানি একটু বসতে ইচ্ছে করছে। দেখি কয়েকদিন আমার অশান্ত মন কি চায়। যদি এমন কিছু হয় না, তাহলে তোর দাদা দাদি সবচেয়ে বেশি খুশি হবে। দাদা ছোট গিন্নি থেকে তোর বেগম হয়ে যাবে। এত বেশি বুঝিস না, চল এখন আমি বাড়ি যাব, দাদার সাথে দাবা খেলতে হবে। আম্মা, আপনার নাতিকে এবার বিয়ের কথা বলেন। বয়স তো কম হয়নি, 30 চলছে। কয়েকদিন গেলে তো চুল পেকে যাবে। ওর সাথে এই বিষয়ে কেউ কথা বলতে সাহস পায় না, তাই আপনি ওকে বোঝান। আপনার ছেলের বন্ধুর মেয়ের সাথে যদি বিয়েটা ঠিক করতে পারি। শোন বড় বউ, আমাদের নাতির চিন্তা আমাদের আছে, তাই আমরা এইবার দাদুভাইকে বিয়ের জন্য বলবো। আমিও চাই ও পুরনো সব কথা ভুলে সামনে এগিয়ে যাক। আমিও নাতির ঘরের পুঁতি দেখে মরবি। আমার নাতিটা আগে কত মিশুকে আর হাসি খুশি থাকতো,
রোদেলার প্রতারণার পর থেকে কেমন চুপচাপ ও বদ মেজাজি হয়ে গেল। ইব্রাহিম মির্জার মতো হয়েছে, ছ্যাঁকা খেয়ে বোকা হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় আলেয়া বেগমের অপেক্ষায় আছি। সে আসলে আমাদের জুনিয়র ইব্রাহিম বাবা শান্ত হয়ে যাবে। জানো, আমরা ওই দিন রোদেলা আপুকে দেখলাম, আমাদের দেখে কেমন ঢং করা শুরু করলো। এসে হিয়াত ভাইয়ার কথা জিজ্ঞেস করছে, এখনো বিয়ে কেন করেনি, তাকে এখনো মনে রেখে ও জ্বলে পড়ে যাচ্ছে দেখে তার খুব খারাপ লাগে। আমি তো শুকে যাচ্ছি, ওকে বলো আমাকে ভুলে সামনে আগাতে। ও এখনো আমাকে মনে রেখেছে শুনে ওর প্রতি করুণা ছাড়া আর কিছুই আসে না। কত বড় অসভ্য মেয়ে, আমার ভাইয়ের প্রতি নাকি করুণা আসে। তখন আমার ইচ্ছা করছিল ওই শাকচুরির চুল ছিঁড়ে মাথার টাক বানিয়ে দিই। আরে রেহানা আপু, এখানে আসো, আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি, তুমিও আমাদের সাথে আসো। তোমরা এখানে আড্ডা না দিয়ে আমার সতীনের ঘরে চলো, এতে তার অনেক ভালো লাগবে। আমি তার জন্য কারা নিয়ে যাচ্ছি। তোমরা কি কিছু খাবে? ঠিক আছে রেহানা, তুমি যখন আমাদের জন্য নাস্তা আনতে চাইছো, তাহলে এক কাজ করো, সবার জন্য কফি আর পাস্তা নিয়ে আসো। এক কাজ করি, আমিও যাই, তোমাকে সাহায্য করি, ততক্ষণ ওরা গিয়ে আড্ডা দিতে থাকুক। সবাই দাদির ঘরে আড্ডা দিয়েছে আর কফি খাচ্ছে। ইয়াদ শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনেছে। এখন সবাই আড্ডা দিচ্ছে, কেন যেন ওরও সবার সাথে বসতে মন চাইছে। যাবে না করে দাদির ঘরে পা দিল। তখন রেহেনা কবিরের কথায় হো হো করে হেসে ওঠে। ঘরের সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বেগম বলে ডাকতেই সবাই নর্মাল হয়ে গেল, কিন্তু রেহেনা চুপ করে থেকে আবার ফিক করে হেসে দেয়। ওর হাসি দেখে বাকিরা নিজেদের ঠিক রাখতে পারছে না। সরি ভাইয়া, আমি যেও নিজেকে ঠিক রাখতে পারছি না, মাফ করবেন বলে সেখান থেকে চলে এলাম। বাকিরাও যেখান দিয়ে পারে চলে এলো। বেগম, তোমার সতীন কি আজ হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছে, নাকি তার হাসি থামার নাম নেই? তো কি করবে, তোর ছোট ভাই কবির আমার সামনে হেনাকে বিয়ের প্রস্তাব দিল। তুই যদি ওর ভাব দেখতি না তাহলে হেসে পারতিস না। হেনাকে বলে, সুন্দরী, তুমি আমার জন্য কয়েক বছর অপেক্ষা করো, আমি বড় হয়ে তোমাকেই বিয়ে করব। তখন তোমার চামড়া ঝুলে যাবে, তাতে ব্যাপারটা না। আমি সেই ঝুল করা চামড়া কেটে তোমার জন্য ব্যাগ বানাবো, সেই ব্যাগ নিয়ে আমাদের সংসারের বাজার করব। এতে নাকি দুজনারই লাভ। হেনার জোয়ান হয়ে যাবে আর বাজারের ব্যাগ কিনতে হবে না। ইয়াদ দাদির কথা শুনে মুস্কি হাসে। আচ্ছা বেগম, কাউকে কয়েকবার দেখে কি ভালোবাসা যায়? ভালোবাসতে কয়বার না, একবারই যথেষ্ট। কখন, কোথায়, কিভাবে তোমার ভালোবাসা হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। কাউকে মনে ধরেছে নাকি? তাহলে বলো, ঘরে তোলার ব্যবস্থা করি। আরে না, আমার না তাদের কথা বলছি। তুমি থাকো, আমি একটু কফি খাবো। তোমার সতীনকে বলো তো আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসিস আমার ঘরে। আলেয়া ইয়াদের চলে যাওয়া দেখে ভাবছে, যে ছেলে কখনো কোনো মেয়েকে তার সামনে যেতে পছন্দ করে না, সে আমার সতীনের হাতে কফি খেতে চাইছে। কাহিনী তো অন্য রকম লাগছে। রাগী সাহেব, তোমার চোখ অন্য কথা বলছে। আমি যদি ভুল না হই তাহলে এই সতীন আমার পার্মানেন্ট সতীন হয়ে যাচ্ছে। ব্যাপার না রাগী সাহেব, তুমি সময় নাও, আমিও তোমাকে বাজিয়ে দেখি। রেহিনাকে বলা হলো ইয়াদ কফি খাবে, সে যেন বানিয়ে ওর ঘরে নিয়ে যায়। রেহিনা ভীরু পায়ে কফি নিয়ে ইয়াদের রুমে টোকা দেয়। ইয়াদ আসতে বলে রেহানা ভিতরে যায় কফি নিয়ে। ইয়াদকে কফি দিয়ে চলে আসতে নিলে ইয়াদ যেতে না করে। যাবে না, আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে। ইয়াদ খাচ্ছে আর রেহেনাকে দেখছে। রেহেনা দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে, এক পা দিয়ে মেঝেতে খুঁটিয়ে যাচ্ছে। না জানি ওইখানে কত কাজ করছে। খাওয়ার মাঝে হঠাৎ বলে উঠল ইয়াদ, কফিতে চিনি দাওনি, খেয়ে দেখো। কফির মগটা এড়িয়ে দিলাম। আমার কথায় রেহেনা ভয় পেয়ে কফিতে মুখ দিল। আমি আগে যতটুকু চিনি দিতাম এখনও তাই দিয়েছি ভাইয়া। মনে হয় আপনি আরও একটু বেশি চিনি খান। আমি আবার নতুন করে বানিয়ে আনছি, আপনি একটু বসেন। কি বলো? আমি যখন মুখে দিলাম তখন তো এমন লাগেনি। দেখি দাও তো। বলেও কিছু বলবে তার আগেই আমি মুখে দিলাম। বুঝলাম না এখন লাগছে কেন। তখন মুখে দিতে কেমন পাঞ্চে লেগেছে। আচ্ছা যাও, এখন আমার জন্য কষ্ট করে একটু রাতের জন্য ইলিশ মাছ ভাজতে পারবে?
আমাদের জন্য এত কষ্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ। এতে আমার কষ্ট হয় না ভাইয়া, এই কাজগুলো আমি ভালোবেসেই করি। রেহেনার যাওয়ার দিকে তাকিয়ে কবিতে চুমুক দিলাম। তুমি খুব সহজ সরল মেয়ে রেহেনা, তাই তো আমার এত ভালো লাগছে। রাতে ঘুমিয়ে গেলাম, আজ তাড়াতাড়ি স্বপ্ন দেখি আমি একটা ঘর, রেহেনাকে একটা দেয়ালের সাথে চেপে দাঁড়িয়ে আছি, ওর চোখের দিকে তাকিয়ে আছি এক মনে। কেন জানি তাকিয়ে থেকে আমি ওর ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ওর ঠোঁট তীর তীর করে কাঁপছে। আমি দিশেহারা হয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এভাবেই কতক্ষণ কাটালাম জানা নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি অস্থির হয়ে কি দেখলাম আমি এগুলো? কেন ওকে নিয়ে এত গভীরে যাওয়াটা দেখলাম? আমি কি আমার নিজের থেকে বেরিয়ে ওর দিকে ঝুঁকে যাচ্ছি না? আর এখানে থাকবো না, কাল যেভাবেই হোক না কেন চলবে। পরদিন সকালে উঠে নাস্তা খেতে নিচে আসি, তখন রেহানাকে দেখতে পাই। রাতের সেই দেখা স্বপ্নটা চোখের সামনে ভাসতে থাকে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কেমন অস্থির অস্থির লাগছে। আমি দেরি না করেই আবারও নিজের ঘরে চলে এলাম। দাদি আমাকে ইয়াদ ভাইয়াকে ডাকতে পাঠায়। গিয়ে দেখি সে খাটে বসে মাথায় চুল হাতে মুঠোয় নিয়ে খামচে ধরে আছে। আমি দরজায় টোকা দিতেই ইয়াদ ভাইয়া আমার দিকে তাকায়। আপনাকে নাস্তা খেতে ডাকে বলে চলে আসতে নিতেই ভাইয়া আমাকে সামনে ডাকে। কিছু কি বলবেন? তোমাকে জামিল কি খুব বিরক্ত করে? আমাকে মন খুলে বলতে পারো, আমি ব্যাপারটা দেখবো। না ভাইয়া, দাদা ওকে বকা দেওয়ার পর থেকে শুধু শুধু পেছনে পেছনে আসে। আচ্ছা যাও, যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। নাস্তা খেয়ে আমি আর থাকলাম না, গ্রাম থেকে চলে আসার পরিকল্পনা করে দাদার সাথে কিছু কথা বলে চলে এলাম। ঢাকায় আসার পর থেকে কোনো কাজেই মন বসে না, সারাদিন শুধু রেহানার কথাই মনে পড়ছে। রাতে শুতে গেলে চোখের সামনে ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার সেই স্বপ্নটা মনে পড়ে। কি করব ভেবে পাচ্ছি না। কিছুদিন পরে নিজের সাথে যুদ্ধ করে এখন গ্রামের বাড়ি যাচ্ছি দাদার কাছে জানতে। ইয়াদকে দেখে আমি অবাক হয়ে যাই। ওকে দেখে কেমন আগোছালো লাগছে। ইয়াদ দাদা ভাই, তোমার কি হয়েছে? কেমন লাগছে কেন? আর এখন কেন এসেছো? তুমি তো আসবে, আমাকে একবারও বলনি কেন? দাদা ভাই, আমি খুব দ্বিধায় আছি। নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। এখন তোমার পরামর্শ চাই, কিভাবে আমি এই যুদ্ধ জয় করব। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তারপরে শুনি কি হয়েছে। বাড়িতে ঢুকতেই দেখি রেহানা মাথার কাপড় খুলে ওর লম্বা চুলগুলো ঝাড়ছে, মনে হয় এখনই গোসল করেছে। বেগম ওকে বকছে। ওর চুলগুলো খোলা রেখে বেগমের সামনে বসে খাবার খেতে বসলো। আমি আর সেদিকে গেলাম না, সোজা নিজের ঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম, বেগমের সাথে কথা বলে দাদার সাথে বাড়ির ছাদে গেলাম। দাদা ভাই, আমি এখন আপনার সাথে যা বলবো তাহলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার সাথে রোজ এমন হচ্ছে। আমি না ঘুমাতে পারছি না ঠিক মতো, খেতেও পারি না। অবশ্যই কখনো কোনো কাজে ভুল করি না, সে আমি এখন প্রায় দিন কাজে ভুল করছি। সেই মেয়ের কথা মনে পড়তেই সব রাগ পানি হয়ে যায়। এখন আমি কি করব তো বলো না। ওই মেয়ে সারাদিন আমার মনে বিরাজ করছে। তুমিই বলো আমি কি করলে ওই মেয়েকে আমার মাথার ভেতর থেকে বের করবো, কিভাবে? তুমি নতুন করে প্রেমে পড়েছো ইয়াদ, এখন তাকে তুমি নিজের করে নাও। মানুষের জীবনে প্রেম আবারও আসে, তুমি কারোর সাথে বেইমানি করোনি, তাই এখন কারোর সাথে জীবনটা গুছিয়ে নেই। তবে একটা কথা না বলে পারি না ইয়াদ, তুমি সব সময় আমার গিন্নিদের কেন পছন্দ করো? যাও তাকে মনের কথা বলে নিজের করতে রাজি করাও। সে কিন্তু আর সব মেয়েদের মতো না। তবে বলতে হবে তুমি খুব ভালো মনের মেয়েকে তোমার করতে যাচ্ছ। যদি সে তোমার হয় তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হবে। যাও ইয়াদ, ছোট গিন্নিকে তোমার মনের কথা বলো, তারপরে আমি বাকি কাজ করি। রুমে আসার আগে রিয়ানাকে এক কাপ কফি দিতে বললাম। ও 20 মিনিট পরেই কফি নিয়ে আসে। আজ আর কফি দিয়ে বাইরে যায়নি, দাঁড়িয়ে আছে। আমি কফি এখনো না খেয়ে ওকে দেখে যাচ্ছি। নিজের মনের সাথে যুদ্ধ করে ওকে বললাম, রেহানা, আজ তোমাকে কিছু কথা বলে তুমি কিছু মনে করো না। আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। আমি তোমাকে দেখে দেখে আমি তোমাকে বোঝাতে পারবো না আমার মনের ভিতরে কি ঝড় বইছে। আমি ইয়াদ ভাইয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম। তিনি আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাইছে? ভাইয়া, আপনার মনে হয় আমার মতো একটা মেয়ে আপনার বউ হওয়ার যোগ্য? কোথায় আপনারা আর কোথায় আমরা? প্লিজ আমার সাথে যদি আপনি মজা করে থাকেন তাহলে এখানেই থেমে যা। আমাকে দেখে তোমার কি মনে হয় না আমি মজা করার মুডে আছি, বা আমার মতো ব্যক্তির সাথে মজা করাটা মানায়? আমি মন থেকে তোমাকে আমার জীবন সঙ্গী রূপে চাই না। আমি একদম ওর সামনে চলে গেলাম। ও আমার দিকে তাকিয়ে থেকে আবার বললাম, আমি তোমার সাথে মজা করছি,
তুমি আমার প্রস্তাবটা ভেবে চিন্তে উত্তর দিও, আমি অপেক্ষায় থাকবো। আমি তার কথা শুনে চলে এলাম দাদির ঘরে। পিছন থেকে দাদিকে জড়িয়ে ধরলাম। আমারে ধরে লাভ কি সতীন? ধরতে হলে একটা জামাই এনে দেই, সেই জামাইকে ধরিয়ে ধরবি, তাতে মনের শান্তি পাবি। তাই নাকি? তুমি তাহলে রাগী সাহেবকে খুব করে জড়িয়ে ধরতে বুঝি? তোমার নাতিও রাগী সাহেবের মতো রাগী, তাকেও ধরে বিয়ে করিয়ে দাও না কেন? তা তো ধরতাম রে বইন, তোর দাদার মতো রাগী ছিল না আমাদের ইয়াদ। ও খুব হাসি খুশি একটা ছেলে ছিল। রোদেলা নামের একটা মেয়েকে ভালোবাসত সে ছোটবেলা থেকে, কিন্তু সেই মেয়েটা ওকে ধোকা দিয়ে ওর বাড়ি থেকে আরও বড় লোকের ছেলে দেখে বিয়ে করেছে। জানিস, ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল পরের মাসের 15 তারিখে, বিয়ে হওয়ার কথা ছিল। রোদেলার ধোকার পর থেকে কেমন যেন জানি ইয়াদ কোনো মেয়েকে ওর ধারে কাছে আসতে দেয় না। শুধু দোয়া করি আমার দাদা ভাই যেন সব কিছু ভুলে আবার নতুন করে মায়াতে জড়াতে পারে। রোদেলার স্বামীর থেকে 10 গুণ টাকা পয়সার মালিক এখন আমাদের ইয়াদ। তারপরেও কেউ বলতে পারবে না ওর ভিতরে অহংকার আছে। তোর রাগী সাহেব কিন্তু জোয়ানকালে ছ্যাঁকা খেয়ে বোকা হয়ে ঘরে বসেছিল, পরে আমাকে দেখে নাকি সে আবারও নতুন করে প্রেমে পড়েছে আর সোজা বিয়ের প্রস্তাব দেয়। আমি তার ব্যাপারে সব জানতাম, তাই প্রথমে না করে দেই, কিন্তু সে আমার দিকে যখনই তাকিয়ে থাকতো খুব মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতো। এইভাবে চলতে চলতে পরে আমিও তার প্রেমে পড়ে যাই। যেদিন তাকে আমি আমার মনের কথা বলি সেদিন রাতেই সে আমার বাবাকে রাজি করিয়ে বিয়ে করে ঘরে তোলে। দাদির সাথে কথা বলে বাড়িতে আসার সময় ইয়াদ ভাইয়ার সাথে দেখা হয়। সে বাহিরে উঠানে বসে এক দৃষ্টিতে আমাদিকে তাকিয়েছে। আমি কেন যেন তার ওই দৃষ্টি মেলাতে পারছি না, তাই মাথা নিচু করে চলে এলাম। রাতে শুয়ে থেকে না চাইতেই তার কথা ভাবছি। তার মতো লোক আমাকে বিয়ের প্রস্তাব দিল, ভাবতেই আমার অবাক লাগে। তবে কেন যেন ভাবনার মাঝে তার কথা ভাবতে থাকি। উফ, আর পারছি না, তাই বারান্দায় যাই। আমাদের বাড়ির বরাবর ইয়াদ ভাইয়াদের বাসা, আর দোতলায় ইয়াদ ভাইয়ার রুম। আমি যখন সেখানে তাকাই দেখি ইয়াদ ভাইয়া আমাদিকে তাকিয়ে আছে। হঠাৎ তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কেঁপে উঠি। তাড়াতাড়ি ঘরে চলে এলাম। ঘরে এসে আমি আবারও ওকে মেরে দেখি সে এদিকেই তাকিয়ে আছে। বুকের ভেতরটা কেমন কাঁপছে, সাথে হাত পাও। আমার অবস্থা দেখে মানুষ ভাববে আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি, এখন সেই কারণে কাঁপছি। আমি আর জেগে না থেকে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় উঠে আজ কলেজ যাব বলে তাড়াতাড়ি রেডি হয়ে বাহিরে আসি। দেখি ইয়াদ ভাইয়া তাজ ও রবিন ভাইকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে দিয়ে হেঁটে চলে যাই। আমি এক মনে হেঁটে আমার বান্ধবী তিথির সাথে যাচ্ছি। তিথি ইয়াদ ভাইয়াকে নিয়ে নানান কথা বলছে। এই রেনু, ইয়াদ ভাইয়া আমাদের পেছনে পেছনে কেন আসছে? সে যেই জাতির মানুষ তাকে তো এইভাবে কখনোই কারো পিছনে আসতে দেখিনি, আজ আমাদের পিছনে কেন আসছে? কাহিনী কি বলতো? কলেজে চল, তারপর তোকে সব বলছি। এখন দয়া করে বারবার পিছনে তাকাস না, তারা আমাদের নিয়ে কি ভাববে বলতো? তুই জানিস ইয়াদ ভাই আমার ক্রাশ। সে যদি চাইতো তাহলে আমি তাকে বিয়ে করতে এক পায়ে রাজি। ছেলেটার রাগ একটু বেশি, কিন্তু দেখতে মাশাআল্লাহ। গ্রামের প্রায় মেয়ের মনে এই ছেলে রাজ করে। তার অ্যাটিটিউড দেখলে আমি তো। চুপ থাক আর তাড়াতাড়ি হাঁট। কলেজ যাচ্ছিস নাকি আরেকজনের চামচামি করছিস? বুঝলাম না জানু, তুই হঠাৎ রেগে যাচ্ছিস কেন? আমি কি এমন বললাম বল? শুধু বলেছি ইয়াদ ভাইয়াকে আমি খুব পছন্দ করি। ঠিক আছে, আমি এখন রবিন ভাইকে বলি তুই অনন্যার স্বামীর দিকে নজর দিচ্ছিস। রবিন ভাইয়ের তো প্রশংসা করতে শুনি না, অথচ পরপুরুষের প্রশংসায় গদ গদ। শোন, তোর রবিন ভাই হলো বর আর ইয়াদ হলো দেবর, এখন আমি হলাম ভাবি, তাই তো তার কাছে দাবি একটু করি ফাজলামি বলে আমি দাঁত বের করে হাসতে লাগলাম। কলেজে ক্লাস করছি, এখন একটা ক্লাস হবে না,
তাই সবাই বসে আছি। তখন আমি তিথিকে ইয়াদ ভাইয়ের কথা বললাম। তিথি আমাদেরকে চোখ ছোট করে তাকিয়ে আছে। জানো, আমার হাতে একটা জোরে চিমটি কাটতো। আমি কি ঠিক শুনছি নাকি ভুল শুনছি? ইয়াদ ভাই তোকে বিয়ের কথা বলেছে, আর তুই আমাকে এখন বলছিস? আগে কেন বলিসনি? এখন বল তো তুই তাকে কি বলেছিস? আমি এখনো কিছু বলিনি। তাকে হ্যাঁ বলতে আমার বিবেকে বাধে। তারা কোথায় আর আমরা কোথায়? আমি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাই না। জানু, তুই নিজেকে এত ছোট ভাবিস না। ইয়াদ ভাইয়া খুব ভালো মনের ছেলে, তোকে দয়া বা করুণা করে বিয়ে করতে চাইছে না। তোকে আমি জোর করব না। যদি তোর মনে হয় ইয়াদ ভাইয়াকে তুই তোর জীবনে জড়াতে চাস, তাহলে নির্দ্বিধায় সামনে এগোতে পারিস। বাড়িতে এসে রুটিন অনুযায়ী কাজ করে রাগী সাহেবের এখানে এলাম। তখন দেখি ইয়াদ ভাইয়া দাদির ঘরে বসে আছে। আমাকে দেখে বলে ওঠে। আমি যেন কফি বানিয়ে তার ঘরে যাই বলে চলে গেল। যা বইন, আমার রাগী সাহেবের একটু কফি বানিয়ে দিয়ে আস। তোর হাতের কফি নাকি ওর খুব ভালো লাগে। কফি বানিয়ে আমি ইয়াদ ভাইয়ের রুমের সামনে গেলাম। আমাকে ঘরের ভিতরে আসতে বলল। আমি কফি খাচ্ছি আর ওকে দেখছি। হেনা, আমার ব্যাপারে কিছু কি ভাবলে? আমি কি দাদাকে পাঠাবো তোমার মায়ের কাছে প্রস্তাব নিয়ে যেতে? কিছু মনে করবেন না, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে দয়া করে বিয়ে করতে চাইছেন। আপনি একবার ভাবেন, কোথায় আপনি আর কোথায় আমি? তেলে আর জলে মিশ খায় না। কফির মগটা রেখে ওকে টেনে সামনে আনি। দেখো হেনা, আমার ভালোবাসাকে কখনো ধনী গরিবের মধ্যে ফেলবে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার সম্পর্কে তুমি হয়তো সব জানো, তাই বলছি তোমাকে নতুন করে ভালোবাসতে চাই, নিজের জীবনের সাথে জড়াতে চাই। এই ব্যাপারে তুমি চাও বা না চাও, এটা মনে রেখো, এখন থেকে চলবে তুমি ইয়াদের হবু জীবন সঙ্গী। আমি তোমাকে নিজে করে চাই। এখন থেকে তুমিও আমাকে সেই হিসাবে দেখে চলবে। মনে করো আমি তোমার মতো সাধারণ একজন মানুষ। আমি আর তুমি মিলে অসাধারণ একটা পরিবার গড়ব। এরপর থেকে তার ওইভাবে চেয়ে থাকা, না চাইতেই পিছনে পেছনে আসা গম্ভীর লোকটাকে মাঝে মধ্যে বন্ধুদের সাথে হাসতে দেখা, তাকে হাসতে দেখে আমার কেন যেন ভালোই লাগে। দাদি আমাকে কেমন ঠেস দিয়ে কথা বলা, দাদা আমাকে ইয়াদ ভাইয়ার কথা বলে খ্যাপাতে থাকে। ইয়াদ ভাইয়া আমার কথা তার দাদা দাদিকে বলেছে। কেন যেন দাদির মুখে সতীন ডাক্তার শুনতে এখন লজ্জা লাগে। আমি এখন আস্তে আস্তে তার দিকে ঝুঁকে যাচ্ছি। সে এখানে এসেছিল প্রায় 15 দিন হয়ে গেল। সকালে শুনি সে চলে যাবে, তখন আমার কেন জানি খুব খারাপ লাগলো। পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট হলে ভালোবাসি এই কথাটা তার কাছে গিয়ে বলতে না পারা। আর চলে যাওয়ার সময় আমাকে ডাকে। আমি সামনে গেলে, হেনা, আমাকে তুমিও পছন্দ করো এটা আমি বুঝি। যদি প্রেমিকার চোখের ভাষায় না বুঝি, তাহলে কেমন প্রেমিক হলা? তোমার পরীক্ষা পরেই তোমাকে ঘরে তুলবো, আমি তোমাকে আরো পড়াবো। দাদা তোমার মায়ের সাথে কথা বলেছে, আমি তোমার পাশে থেকে তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হতে চাই। দাদা দাদি ও আন্টির খেয়াল রেখো, সাথে তোমারও খেয়াল রেখো মায়াবিনী। উনি আমার গালে হাত রেখে কথাগুলো বলল, পরে কপালে একটা চুমু খেলো। প্রথম কোনো পুরুষ আমার এতটা কাছে এসে এভাবে ছুঁয়ে দিল। আমি কেঁপে উঠলাম। সে চলে যাবার পরে আমি প্রেম বিরহে ভুগছি। কোনো কিছুই মনে পড়ে না, মন চায় তাকে দেখতে। কেন আমি তাকে এত মনে করছি? জীবনের প্রথম প্রেম, তাই হয়তো তার কাছাকাছি থাকতে মন চাইছে। আজ বাবা বাড়িতে আসে, আমরা মা মেয়ে ভয়ে ভয়ে থাকি। কখন জানি এই লোকটা আমাদের ওপরে আবার তার সব রাগ ডালে। উঠে নাস্তা খেতে এলাম। আমাকে দেখে সবাই মনে হয় ভূত দেখেছে, এমন একটা ভাব। তাদের এমন করে তাকিয়ে থাকতে দেখে মেজাজ গরম হয়। যখনই ভাবলাম একটা ধমক দেব, তখনই রেহেনা ও তার মা আসে সামনে। আমি কাউকে কিছু না বলে টেবিলে বসলাম। মা আমাকে নাস্তা দিলে আমি খাচ্ছি। আমি সবসময় গ্রামে আসলে সকালে নাস্তায় খিচুড়ি ও বিভিন্ন ধরনের ভর্তা খাই। এই সতীন, কি হয়েছে তোর? তুই এইভাবে হাঁটিস কেন?
আর বলো না দাদি, পায়ে ব্যথা পেয়েছি, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে ইয়াদ ভাই আজ 15 দিন পরে আসে তার সব ভাই বোনদের নিয়ে। বাড়িতে ঢুকে সেই কাঙ্ক্ষিত মুখটা দেখতে পাবো ভাবতে পারিনি। আমরা সবাই বসলাম। সুমির মা খালা আমাদের পানি এগিয়ে দেয়। আমি খালাকে বললাম হেনাকে বলেন আমার জন্য যেন কফি নিয়ে আসে। উপরে আমার ঘরে এসে আমি ফ্রেশ হয়ে ওর জন্য অপেক্ষা করছি। ও ঘরে এসে আমার হাতে কফির মগটা দেয়। আমি কফির মগটা পাশে রেখে উঠে দাঁড়িয়ে ওকে এক টানে আমার সামনে নিয়ে আসি। আর কোনো দিকে না তাকিয়ে কেউ আসবে না ভেবে আমি ওকে ধরে চুমু খেতে লাগলাম। প্রথমে কেমন ছটফট করে এখন শান্ত হয়ে আমার কাছ থেকে পাওয়া ভালোবাসার রোমান্টিক আদর উপভোগ করতে লাগলো। আমরা দুজন যেন দুজনের মাঝে নেই, কেমন করে যেন একে অপরকে আদর করতেই ব্যস্ত। ওকেও ভালোবাসতে দেখে আমি আরো পাগল হয়ে গেলাম। ফিহা আর লিমা তাদের ভাইয়ের ঘরের দিকে আসে। আলিয়া বেগম ডেকেছে বলে দু বোন তাদের রাগী ভাইকে এভাবে রেহেনার সাথে রোমান্স করতে দেখে অবাক হয়ে গেল। লিমার চোখে এক হাত আর নিজের চোখে এক হাত রেখে আঙুলের ফাঁক দিয়ে আবারও দেখছি। ফাজিয়া আপু আমাদের দুজনের কান ধরে নিয়ে আসে। এই ফাজিল মেয়েরা, তোরা ওখানে কি করছিস রে? বড় ভাই আর রোম্যান্স দেখছিস? আয় নিচে যাই। ওকে ছাড়তেই দেখি পড়ে যেতে নেয়। আমি ওকে ধরে রাখি। ওর বড় বড় নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছে। হেনা, আই এম সরি, এভাবে তোমাকে কাছে পেতে চাইনি, কিন্তু তোমাকে নিজের না করলে তুমি আমার হবে না। তুমি কি মনে করছো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখিনি? তোমাকে আর আলো আন্টিকে এবার তোমার বাবা মেরেছে আমাদের বিয়ের কথা বলেতে। সে তোমাকে জামিলের সাথে বিয়ে দিতে চাইছে, তারও একটা কারণ আছে। বসো এখানে আর মন দিয়ে শোনো। তোমার বাবার শহরে খুব ভালোই অবস্থা আছে, সেখানে সে বিয়ে করে সংসার করছে। মাসে যে 2 দিন এখানে আসে তার বউকে বলে আসে গ্রামের জমি জমা দেখতে আসছে, তা না হলে জায়গা দখল হয়ে যাবে। তুমি এখন আন্টির পাশে থাকবে তোমার বাবার অত্যাচার থেকে রক্ষা করতে। আমি তোমার বাবার সে বউকে খবর দিয়েছি, সে আসবে তোমার বাবা আসার পরেই। আপনি জানলেন কি করে বাবা আবারও বিয়ে করেছে? আচ্ছা, সেই ঘরে কয়টা বাচ্চা? জান, মন খারাপ করো না, তোমার বাবার পিছনে লোক লাগিয়েছে। তখন জানতে পারলাম সে ঢাকাতে বিয়ে করে সুখের সংসার করছে। সেই ঘরে তার এক ছেলে এক মেয়ে, তবে তার দ্বিতীয় স্ত্রী জানে না তোমার বাবার বিয়ের কথা। সে আমাদের এইভাবে অত্যাচার না করে আমাদেরকে ত্যাগ করতো কেন? আমাদের এত অত্যাচার করে, তার অত্যাচারের কারণে আমার ভাইটা পৃথিবীর আলো দেখেই বিদায় নেয়। আপনি আমার পাশে থাকলে আমি আমার মাকে নতুন এক জীবন দেব। সেখানে আমার মা হাসবে, মুক্ত বাতাসে দম নেবে। তার মতো কোনো প্রতারকের কোনো স্থান নেই আমাদের জীবনে। থাকুক সে তার শখের সংসার নিয়ে, আমরা না হয় থাকি আমাদের নিয়ে। পরের দিন রমিজ শেখ আসে বাড়িতে আর এসেই জালিমকে ডেকে আনে আজ রাতে রেহানার সাথে বিয়ে দেবার জন্য কথাবার্তা বলছে। শুনুন, আমি রেহেনার বিয়ে ইয়াদের সাথেই দিব। আপনি জামিলের সাথে কেন রেহেনার বিয়ে ঠিক করেছেন? নিজের দ্বিতীয় বিয়ের কথা আমাদের কাছ থেকে লুকানোর জন্য? তাহলে জেনে রাখেন, আমরা তো জেনে গেছি, আর অতি তাড়াতাড়ি আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি। এত বছর আপনি আমাদের অনেক অত্যাচার করেছেন। আর না, এবার আপনি যেতে পারেন আপনার দ্বিতীয় বউয়ের কাছে। তোমাকে কে বললো আমি দ্বিতীয় বিয়ে করেছি? এই সব মিথ্যা আর জামিল খাওয়া। এখন কাজী নিয়ে এসো। রেহানার বিয়ে আমি এখনই তোমার সাথে দেব। আলো, রেহানা আমার মেয়ে, তাই আমি ওর ভালো মন্দ দেখব। ঠিক বলছে, আমি আপনার মেয়ে, তাই আমি আজ আপনাকে বাবা হিসেবে মানতে পারছি না। কেমন বাবা আপনি? জ্ঞান হওয়ার পর থেকে দেখছি কারণে অকারণে আপনি মাকে ও আমাকে আঘাত করছেন। কোনো বাবা তার মেয়েকে আঘাত করার আগে 10 বার ভাবে, সেখানে আপনি আমাকে আঘাত করার আগে ভাবেন তো দূরের কথা, আরও কিভাবে আমার দোষ খুঁজে মারতে পারেন সেই চেষ্টা করেছেন। রমিজ শেখ রেহেনার এইভাবে কথা বলাটা মেনে নিতে পারেনি, তাই মা মেয়ে দুজনকে আবারও মারতে থাকে। আলো বেগমের মাথা ফেটে রক্ত পড়ছে আর সে তাকে একটা ঘরে নিয়ে আটকে রাখে আর রেহেনাকে বলে যদি সে জামিলকে এই মুহূর্তে বিয়ে করে তাহলে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বাবা, আগে আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তা না হলে বাঁচবে না। আমি তোমার সব কথাই রাজি। আগে জামিলকে বিয়ে করবে, তারপর তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জামিল, তাড়াতাড়ি কাজী সাহেবকে ডাকো, তোমাদের বিয়ের পরই আলোকে ডক্টরের কাছে নিয়ে যাব।
এত তাড়াতাড়ি তো বিয়ে হয় না শ্বশুর আব্বা। তাছাড়া বিবাহিত মেয়ের ডিভোর্স ছাড়া দ্বিতীয় বিয়ে হয় না। শুনুন, আগে মাকে ডাক্তারের কাছে নিয়ে চলেন, তারপর এই ব্যবস্থা করব। আমার মায়ের কিছু হলে রমিজ শেখ আপনাকে আমিও মাটির নিচে পাঠিয়ে দেব, মনে রাখবেন। তখনই সামিহা বেগম আসে পুলিশ নিয়ে। রমিজ শেখ সামিহা বেগম ও ছেলে মেয়েকে দেখে অবাক হয়ে যান। তিনি এত বছর খুব গোপনে এই দুই জায়গাতে সামলে রেখেছেন। সামিহা বেগমকে তিনি লোভে পড়ে বিয়ে করলেও এখন খুব ভালোবাসে। রাজকন্যার সাথে রাজত্ব কার না ভালো লাগে। সামিয়া, তুমি এখানে আসলে কেমন করে? দেখো, তুমি আমাকে ভুল বোঝো না, আমি একে বিয়ে করতে চাইনি, কিন্তু আমার বাবা মা ওর সাথে আমাকে বিয়ে দেয়। চেষ্টা করেছি ওর সাথে মানিয়ে নিতে, কিন্তু পারিনি। যখন তোমাকে দেখলাম তখন আমি তোমার প্রেমে পাগল হয়ে সত্যি লুকিয়ে তোমাকে বিয়ে করি। আমাকে বিয়ে করছো ভালো কথা, ওদেরকে কেন এত অত্যাচার করতে? ওদেরকে তুমি ছেড়ে দিতে পারতে। এত বছর ওদের সাথে কেন থেকেছো রজিম? আলো মায়ের সম্পদের লোভে আলো মা জানেই না যে সে কত সম্পদের মালিক। রমি সাহেবের বাবা তার সব সম্পদ ও আলোর মার বাবার সব সম্পদ সব আলো মায়ের নামে, অথচ সেই সম্পদের একটু ছিটে ফোটাও পায় না। আলো মা অনেক কষ্ট করে তাদের দুজনের পেট ও সংসারের যাবতীয় খরচ চালায়, আর আপনাকেও সে লোভে পড়ে বিয়ে করছে শহরের বাড়ি আর আধুনিক জীবনযাপন করতে পারে সেজন্য। ও আরো একটা কথা, সে কিন্তু আলো মাকে ভালোবেসে বিয়ে করছে। 2 বছর আলো মায়ের বাবার পিছন পিছন ঘুরে পরে বিয়ের জন্য রাজি করতে পারছে। রজিম, তুমি সবসময় সম্পদের জন্য আমাদের ব্যবহার করেছো, এখন 4 দেওয়ালের মাঝে বসে সমস্ত সম্পদের হিসাব করবে। আলো আপা সহজ সরল অবলা নারী, তাই তুমি তাকে ঠকাতে পেরেছো, সাথে এত বছর অত্যাচার করেছো। কিন্তু আমাকে তুমি ঠকিয়েছো ঠিক, তবে অত্যাচার করতে পারোনি। হয়তো আমার আধুনিক চলাফেরার কারণে, তবে ভেবো না আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো। হাসপাতালে করিডোরে বসে আছি, মাকে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। আজ দুপুরের কথা ভাবছি। ইয়া যখন মাকে ডেকে এনে বাবার সব সত্য বলল, তখন মা ইয়াদকে আর আমাকে ওই মুহূর্তে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগে। ঢাকা থেকে বিক্রমপুর আসতে ঘন্টাখানেক সময় লাগে। ইব্রাহিম দাদু কল করতেই বাড়ির ছেলে বউরা সবাই চলে আসে, আর খুব সাধারণভাবে আমাদের বিয়ে হয়। আমার বিয়ের পরে মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মারে, আমি থাকি বা না থাকি, তোকে একটা নিরাপদ ও বিশ্বাসযোগ্য মানুষের হাতে তুলে দিয়েছি। সারা জীবন তোর বাবার একটু ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করেছি, কিন্তু দেখ সেটাও পাইনি। হয়তো তোর দাদা বুঝেছিল তার ছেলে ভালো না, তা না হলে কেন তার সকল সম্পদ আমার নামে লিখে দেবে। তোর জীবনসঙ্গী আমার পছন্দ মতোই হয়েছে মা, দেখবি জীবনে তুই অনেক সুখী হবি। ইয়াদ খুব ভালো মনের ছেলে, তোকেও খুব ভালো রাখবে। ইয়াদ আমার পাশে এসে বসে আমাকে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমি ওর বুকে মাঝে পড়ে কাঁদতে লাগলাম। জান কেঁদো না, দেখবে আম্মু ঠিক হয়ে যাবে। এইখানকার বেস্ট ডাক্তার মায়ের অপারেশন করছে, দেখবে আম্মু ঠিক হয়ে যাবে, আর তোমার সাথে সুন্দর একটা জীবন যাপন করবে। আমাদের ছেলে মেয়েকে আম্মুই তো লালন পালন করবে। তুমি চাকরি করবে, আমি অফিস করব, তাহলে ওদেরকে কে দেখবে বলো তো? দেখবে আম্মু কয়েকদিন পরে সুস্থ হয়ে আমাদের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করাবে। 1 ঘন্টা পরেই ডাক্তার বের হয়ে আসে। আমরা সবাই চাই। ডাক্তার আমাদের দৌড়ে আসতে দেখে ঘাবড়ে যায়। আমরা জানতে চাই মায়ের অবস্থা কেমন। তখন ডাক্তার আমাদের জানায়, দেখুন, রোগীর অবস্থা এখন ভালো, তাকে ঘন্টাখানিক পরে কেবিনে দেওয়া হবে, আর রাতের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন থাকলে রোগী সুস্থ হয়ে যাবে। সবাই চিন্তামুক্ত হলো। সবাইকে বাসায় পাঠিয়ে আমি আর ইয়াদ হাসপাতালে থেকে গেলাম। রাতে মাকে কেবিনে দেওয়া হলো। ডাক্তার বলে গেল তার জ্ঞান ফিরতে আমাদের ডেকে পাঠাবেন। আমি সোফায় এক পাশে বসে আছি। তখন ইয়াদ খাবার নিয়ে কেবিনে আসে। প্লেটে খাবার নিয়ে আমার পাশে বসে আমার মুখের সামনে খাবার ধরে। খেতে না চাইলে এমনভাবে তাকায় মনে হয় আমরা 2টা কিডনি এক্ষুনি ফেল হয়ে যাবে। শোনো, তুমি না খেয়ে থাকলে তোমার মা ভালো হয়ে যাবে না। খেয়ে দিয়ে মায়ের জন্য দোয়া করো, আর তাকে সুস্থ করে তোলার জন্য তোমাকেও সুস্থ থাকতে হবে। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দেখি রেহেনা ইয়াদের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, আর ইয়াদ ওর মাথায় বিলি কেটে দিচ্ছে। আমার চোখটা জুড়িয়ে গেল।
আমি মানুষ চিনতে ভুল করিনি। ছোট থেকে এই ছেলেটাকে দেখছি, আমার মেয়েকে কখনোই কষ্ট রাখবে না। রমেশকে আমি কখনো পছন্দ করিনি। ও 2 বছর বাবার মন জয় করে আমাকে বিয়ে করেছে। আমার বিয়ের 5 বছর পরেই বাবা মারা যায়। এরপর থেকেই রমেশ আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। ওর এই অত্যাচারের কারণে আমার গর্ভে 8 মাসের ছেলে বাচ্চাটা মারা যায়। ওর ওপর থেকে আমাকে আর বাচ্চা নিতে দেয়নি। দেবে কেন? তখন ওইখানে বিয়ে করে বাচ্চার বাবা হয়েছে যে। আমার বাচ্চাটা মারা যাওয়ার পরেই শ্বশুর আব্বা রমিজের উপর খুব রেগে যান। তখন হয়তো তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেয়, সেটা আমি জানি না। তোমার অপরাধের বিচার আমি আল্লাহর উপর দিয়ে দিলাম। তিনি উত্তম পরিকল্পনাকারী। দেখো, আমার সাথে হওয়া জুলুমের সঠিক বিচার করবে। তবে খুব জানতে ইচ্ছা করে, আমি কি কখনোই তোমার মনে একটুকুও জায়গা করতে পারিনি? শুধুমাত্র সম্পত্তির জন্য আমাকে তোমার সাথে জড়ালে। আমি তাকিয়ে দেখি মা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি উঠে মায়ের কাছে আসি, আর ইয়াদ গেল ডাক্তার ডাকতে। মা, এখন তোমার কেমন লাগছে? কোথাও কি ব্যথা হচ্ছে বলো মা? আমি ঠিক আছি, আর তুই চিন্তা করিস না। আমি তোর সাথে একটা সুন্দর জীবন উপভোগ করব বলে এখনো মরবো না। তাছাড়া নাতি নাতনির মুখ না দেখে কেমন করে মরি বল? তখনই ডাক্তার আসে আর আমাকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে যায়, আর আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, ঘুমিয়ে যাই। মাকে 1 সপ্তাহ হাসপাতালে থাকতে হয়, পরে আমাদের বাড়িতে নিয়ে আসি। ইয়াদ এই কয়েকদিন ঢাকা টু বিক্রমপুরে আসা যাওয়া করে অফিস করেছে। আজ মাকে ঔষধ খাইয়ে ঘুমাতে দিয়ে আমি পড়তে বসি। 1 মাস বাকি আমার পরীক্ষা। রাত 11টার দিকে ইয়াদ আসে ঢাকা থেকে। সে সরাসরি আমাদের বাসায় আসে। আমি তাকে আমার রুমে নিয়ে আসি ফ্রেশ হতে। এদিকে আমার খাবার গরম করি তার জন্য। সে এসে আমাকে সাথে নিয়ে খেতে বসে। খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ কথা বলি। 12:30টার দিকে সে মায়ের ঘরে এসে মাকে দেখেছে। মা ঔষধের কারণে বিভোর হয়ে ঘুমাচ্ছে। সকালের আগে তার ঘুম আর ভাঙবে না। ইয়াদ আমাকে নিয়ে আমার রুমে আসে। আমি কেন যেন তার সামনে যেতে লজ্জা পাচ্ছি। বুঝতে পারছি আজ হয়তো সে আমার সাথে ঘুমাতে চাইবে। আমি এখন তার সাথে কিভাবে থাকবো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি রেহানা আমার সাথে থাকতে লজ্জা পাচ্ছে, তাই ওকে টেনে আমার কোলে বসাই। ওকে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ রেখে, জানো আমি থাকবো না, দাদুর ওখানে চলে যাব। তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি। আমি যখন কথা বলছি তখন কেমন শক্ত হয়ে কিসে বসে আছে। আমি দুষ্টুমি করে ওর ঘাড়ে একটা লম্বা সময় ধরে কিস করলাম। ও আমার হাত খামছে ধরে। আমি আবার ছোট ছোট চুমু খাচ্ছি। এদিকে ওর নিঃশ্বাস ওঠানামা করছে। এটা দেখে আমারও নিজেকে সামলে রাখা দুষ্কর হয়ে উঠেছে। আমি ওকে আমার দিকে ফিরিয়ে এনে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে এলাম। প্রথমে ওর হাত দিয়ে আমাকে সরাতে চাইলেও এক সময় নিজেই ওর দিকে আমাকে টেনে নিচ্ছে। আমিও দিশেহারা ওকে পেতে চাচ্ছি। দুজনেরই মনের ঝয় বইছে, তাই তো না চাইতেই এনাকে নিজের করে নিতে চাইছি। আমি হঠাৎ ওকে সেরে উঠে দাঁড়াই আর জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি। তখন পাগলিটা আমার পেছন থেকে জড়ি ধরে পেটের কাছে খামচি ধরে। আমি ওর এইভাবে জড়ি ধরাতে থাকতে পারলাম না, ঘুরে ওকে কোলে তুললাম। দেখো, আজ আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে রাখতে পারবো না। সরি জান, আমরা দুজনকে মন থেকে কাছে আসতে চাইছি, তাই হারিয়ে গেলাম ভালোবাসাময় রাজ্যে। সেখানে শুধু আমরা দুজন আর কেউ নেই। আমার 30 বছর জীবনে এমন একটা সুখের রাত আসবে ভাবতেই পারেনি। হেনা আমাকে এই জীবনের চরম সুখকে উপভোগ করালো। নিজের শত যন্ত্রণার মাঝে আমাকে পৃথিবীর সবচেয়ে মধুর সুখটাই দিল। ওর ঘুমন্ত মুখটা দেখে আমি শান্তি অনুভব করছি। চোখের কোণে পানির অস্তিত্ব দেখে খারাপ লাগলো। নিজেকে কেন সামলাতে পারলাম না। ছোট মেয়েটাকে কতটা কষ্টের মধ্যে যেতে হলো। আমি ওর কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলে অনুভব করতে পারি আমার বুকে কারো অস্তিত্ব। তাকে দেখে আমার মায়াবিনী আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আজকের সকালটা অন্যরকম ভালো লাগা নিয়ে এলো। এক রাতে আমার জীবনটা পাল্টে গেল। মন চাইছে না ওকে ছেড়ে উঠি, কিন্তু এখন না উঠলে দেরি হয়ে যাবে, আরো আমাকে দেখে আরো লজ্জা পাবে। তাই ওর ঘুমন্ত মুখটাকে দেখে কপালে একটা চুমু দিয়ে উঠে আসলাম। বাড়িতে এসে শাওয়ার নিলাম, তারপর ওর জন্য সামান্য নাস্তা বানিয়ে সেগুলো নিয়ে আবার ওদের বাড়িতে গেলাম। দেখি আমার মায়াবিনী উঠে শাওয়ার নিয়ে বসে আছে পেটে হাত দিয়ে। আমি তাড়াতাড়ি ওর সামনে গেলাম। হেনা, খুব কষ্ট হচ্ছে? সরি আমার কাজের জন্য। আমি কাল তোমাকে আপন করতে চাইনি, কিন্তু একটা সময় আমি তোমার প্রতি প্রচন্ড দুর্বল হয়ে পড়ি। তাতে নিজেকে আর তোমার কাছ থেকে দূরে রাখতে পারিনি।
এখন সামান্য কিছু খেয়ে এই ব্যথার ওষুধটা খেয়ে নাও, এতে ব্যথা জ্বর চলে যাবে। আজ কোনো রান্না করতে হবে, খালা এখানে খাবার দিয়ে যাবে, তুমি আজ রেস্ট নাও। তিথিকে খবর দিয়েছি, ও এসে আম্মুর দেখাশোনা করবে। তার দরকার হবে না, আমি পারবো। আর এত সরি বলতে হবে না। কাল যা হয়েছে আমাদের দুজনের সম্মতিতে হয়েছে। দেখতে গেলে আমি আপনাকে বাধ্য করেছি কাছে আসতে। আমি তো আমার মাঝে ছিলাম না। এখন দেন কি এনেছেন, খেয়ে ঔষধ খাই। দুজনে মিলে খেয়ে ঔষধ খাওয়ার পরেই আমি আবারও ঘুমিয়ে পড়ি। খুব সকালে রাগী সাহেবকে বাড়িতে আসতে দেখে সবাই অবাক হলাম। এসে আমাদের সাথে দেখা না করেই গোসল করে রান্নাঘরে গিয়ে সব রান্না করে বাক্সে করে খাবার নিয়ে হেনাদের বাড়িতে যায়। কেউ কি অসুস্থ নাকি? হেনার কিছু হলো না তো? একটু পরেই রাগী সাহেব বাড়িতে আসে। আমি আমার ঘরে জানালা দিয়ে দেখি সুমি মাকে কি যেন বলে তাদের ঘরে আসে। আজ রাগী সাহেবকে অন্য রকম সুন্দর লাগছে। কি খবর বেগম, তোমার শরীর কেমন? সিনিয়র কোথায়? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি এত সকালে কেন? সতীনকে দেখতে চলে এসেছেন নাকি? আসলে বেগম, আমি কাল রাতে এসেছি আর তোমার সতীনের সাথে ছিলাম। বেগম, আমি কি কোনো ভুল করে ফেললাম? আমার কারণে তোমার সতীন অসুস্থ হয়ে পড়ছে। কোনো ভুল হবে রাগী সাহেব? তোমরা দুজন স্বামী স্ত্রী, এখন হয়তো হেনা অসুস্থ, দেখবে বিশ্রাম নিলে সন্ধ্যায় ঠিক হয়ে যাবে। তাছাড়া তোমরা পূর্ণবয়স্ক, তুমি চিন্তা করো না, আমি গিয়ে আমার সতীনকে দেখে আসব। রাগী সাহেব সকালের নাস্তা খেয়ে ঢাকাতে চলে যায় আর আমি যাই আমার সতীনকে দেখতে। গিয়ে দেখি দুই বান্ধবী কথা বলছে। আমাকে দেখে উঠে বসে, আমি গিয়ে পাশে বসি। কি সতীন, রাগী সাহেবকে সামলাতে গিয়ে এখন জ্বর বাঁধিয়ে বসে আছো? ওইদিকে ঢাকাতে যাওয়া খুবই দরকার, তা না হলে নাকি তার মায়াবিনীকে অসুস্থ রেখে যেতে চায় না। সতীন, তোমার তো দেখি এক রাতেই আদরের এই রূপ গুণ দ্বিগুণ হয়ে গেছে। মাশআল্লাহ, কারো নজর না লাগুক। এখন আমাকে বলো তো, তোমার কোনো সমস্যা হচ্ছে কি না? দাদির লাগামহীন কথায় আমি লজ্জায় শেষ। না দাদি, তোমার নাতি ঔষধ দিয়ে গেছে, সেটা খেয়ে এখন জ্বর ও শরীর ব্যথা সেরে গেছে। এখন বলো তুমি কি খাবে? আমি তোমার পছন্দ মতো খাবার রান্না করব। কিছুই করতে হবে না, তুই শুয়ে থাক। তিথি আছে আমার কাছে, কিছু লাগে আমি আজ ওকে বলবো। রামি যে এর কোনো খবর আছে কি? ওর দ্বিতীয় বউ নাকি ওকে জেলে দিয়েছে? হ্যাঁ দাদি, আমরা তাকে কোনো কিছুই করিনি। ঢাকায় বাবার ব্যবসা, তার ছোট বউ দেখবে। সে আমাদের মতো সরল মনের না। আমরা না হয় তাকে ছেড়েই দেব, কিন্তু তার দ্বিতীয় বউ তাকে ছাড়বে না। কাল সেই ঘরের ছেলে মেয়ে এসেছিল, তারাও তার মায়ের মতো। ছেলেটা তাকে কখনো বাবা বলে মানবে না। আর বাবা এমন একটা রূপ আছে, মেয়েটা সেটা শুনে আমাকে ধরে কেঁদে দেয়। আমাদের এত অত্যাচার করতো, সেটা শুনে তারা কাঁদতে কাঁদতে তাদের মাকে বলে বাবার কাজের শাস্তি দিতে। আমি বলেছি, তোমরা কেন তার বিরুদ্ধে যাচ্ছ? তোমাদের সাথে তো বাবা সবসময় ভালো ব্যবহার করেছে। আমি কখনো বাবার ভালোবাসা পাইনি, কিন্তু তোমাদের সে প্রচুর ভালোবাসায় আগলে রেখেছে। আমার মা তোমার বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, শুধু আমরা তার জীবন থেকে মুক্তি নিয়ে সরে যাব। তোমরা আগে যেমন ছিলে এখনও তেমন থাকবে। মনে করো আমাদের সাথে তোমাদের দেখা হয়নি, তারপরও তারা বাবাকে তাদের জীবনের সাথে জড়াবে না। তারা বলে যদি সে সুযোগ পায় তাহলে তার মাকেও ধোঁকা দিবে। আমি কয়েকদিন পরে যাব বাবার সাথে দেখা করতে। মাও তার সাথে আর সম্পর্ক রাখতে চায় না। কাল আমাকে ডেকে বলেছে উকিলের সাথে কথা বলতে। যত তাড়াতাড়ি পারিস আমাকে মুক্ত কর। তুই চিন্তা করিস না, আমরা সবাই আছি তোদের সাথে। দেখিস এখন থেকে যা হবে সব ভালোর জন্যই হবে। এখন আমার রাগী সাহেবকে নিয়ে স্বপ্ন দেখ। আমি যাই আমার সাহেবের কাছে, ভালো লাগলে কাল আসিস। এরপর কেটে গেল অনেকগুলো দিন। বাবা মায়ের ডিভোর্স হলো। আমি বাবার সাথে দেখা করতে আজ জেলখানাতে আসছি। বাবা আমার সামনে বসে আছে, আমি তাকে এক মনে দেখছি। আগে কত দাপট ছিল,
আজ তার সেই দাপট কোথায় গেল? মিস্টার রমেশ শেখ, আমার মায়ের কি অপরাধ ছিল যার কারণে আপনি আমাদের সাথে সব সময় এত খারাপ ব্যবহার করতেন? আমি যতটুকু শুনেছি, আপনি 2 বছর আমার মায়ের পিছনে ঘুরে শেষে নানাকে রাজি করিয়ে বিয়ে করেছেন। আমার মায়ের প্রতি কি তাহলে আপনার মোহ ছিল? আমি কি আপনার সন্তান হিসেবে কখনো উপযুক্ত ছিলাম না? তোমার মা কিংবা তোমার কোনো অপরাধ বা ভুল ছিল না। আমি লোভে পড়ে এমনটা করেছি। জীবনে যদি কাউকে একটু হলে ভালোবেসে থাকি, সেটা তোমার মাকে করেছি। তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, সেটা তোমার দাদার নানার কারণে। আমি তোমার মাকে নিয়ে শহরে যেতে চেয়েছি, কিন্তু তোমার দাদা আমার সাথে যেতে দেয়নি। আলোকে বলেছি বাবাকে বোঝাতে, কিন্তু সেটা করেনি। তারপর স্বামী হাতে বাড়িতে ভাড়া বাসা নিয়ে থাকি। ওর সাথে আস্তে আস্তে আমার সম্পর্ক হয়ে যায়। এরপর আমি ওকে বিয়ে করে থাকি। আমি ওকে মোহে পড়ে বিয়ে করি, কিন্তু তোমার মাকে না। আমার বিয়ের কথা তোমার দাদা জেনে যায়, তখনই তার সমস্ত সম্পত্তি তোমার মাকে লিখে দেয়। সেম কাজ তোমার নানাও করে, তাই তারা মারা গেলেও আমার গোপন রাগটা তোমাদের উপরই দেখায়। আপনি আমার মাকে না, শাহিমা বেগমকে ভালোবাসতেন। আমার মাকে সম্পদের জন্য বিয়ে করেছেন। যখন দেখলেন আপনার লাভের জায়গায় ক্ষতি হয়েছে, তখনই নিজের মনের মতো জীবন যাপন করেছেন। আপনি কি ভাবেন আমাকে আপনি বানিয়ে বলবেন আমি বিশ্বাস করব? তবে আপনার প্রতি আমার করুণা হচ্ছে। যাকে ভালোবেসে জীবনে জড়ালেন, সেই আপনাকে এই 4 দেওয়ালের মাঝে বন্দি করে রেখে গেল। আমার মা আপনার বিরুদ্ধে কোনো কথা বলেনি। সে বোবার মতো আপনাকে মুক্ত দিয়েছেন। ও আরও একটা ভালো কথা, আপনার বাবার সমস্ত সম্পত্তি আমার মা এতিমখানায় দান করেছে। একবার ভেবেছিল আপনাকে দিয়ে দেবে, পরে ভেবে দেখলো কেন দেবে? এত বছরের অত্যাচারের একটা হিসাব তো করতেই হয়, তাই না? ভালো থাকবেন। আর আপনার সাথে হয়তো আমার এটাই শেষ দেখা। আমরা চাই না আমাদের নতুন জীবনে আপনার ছায়াও পড়ুক। পারলে আপনার বউকে বুঝিয়ে সংসার করেন আর আমাদের ভুলে যান। আমরা আপনাকে ভুলেও মনে রাখবো না। আপনি আমাদের সাথে যা করেছেন তাতে চাইলেও মনে রাখতে পারবো না। আজ রাতে ইয়াদ আসে, আর 2 দিন পরে আমার পরীক্ষা, তাই এসেই আমাকে পড়াতে বসায়। মা গিয়েছে জামাইয়ের জন্য রান্না করতে। 2 ঘন্টা পড়ার পরে আমরা সবাই খেতে বসলাম। 10টার দিকে ও আমার জন্য দুধ গরম করে নিয়ে এলো, আমাকে জোর করে খাইয়ে দেয়। শেষে আমরা ঘুমোতে চলে আসি। ইয়াদ আমার মেয়েকে সুখে রাখবে, দেখি বোঝা যায়। সামনে আমার মেয়ের সুখের সংসার হবে, আমি দেখব। আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রাখো, আমি যেন আমার নাতি নাতনির মুখ দেখে যেতে পারি। হেনা ঘরে এসে বিছানা গুছিয়ে বসে। আমি ব্যাগ থেকে একটা শাড়ি বের করে ওকে দিলাম পরার জন্য। ও ওই শাড়ি পরে একটু হালকা সেজে আমার সামনে আসে। শাড়িটা ওকে একদম বউ বউ লাগছে। ওকে টেনে এনে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। মায়াবিনী, তোমাকে ছাড়া থাকাটা এখন খুবই কষ্টের। পরীক্ষাটা শেষ হলে তোমাকে আমার ঘরে নিয়ে যাব। পরীক্ষা শেষ হলে আমাকে ইয়াদ তার ঘরে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আজ সবাই আসছে বিয়ের অনুষ্ঠানে দিন তারিখ ঠিক করতে। মা গ্রামের কিছু মহিলাদের নিয়ে রান্নার আয়োজন শেষ করে। আমাকে গোসল করিয়ে একটা লাল শাড়ি পরিয়ে রাখে। লাল শাড়িটা দাদি আমাকে দিয়েছে। বসার ঘরে সবাই বসে আছে। আমি না চাইতেই কেমন অস্বস্তি লাগছে। আমি তো আগেও সবাইকে দেখেছি, তাহলে আমার এত অস্বস্তি লাগছে কেন? তখনই আমার শাশুড়ি ঘরে এলো। আমি সালাম দিয়ে তাকে বসতে বলি। মাশাআল্লাহ, আমার ছেলের বউটাকে তো খুব সুন্দর লাগছে। দোয়া করি মা, আমার আগে ছেলেটাকে নিয়ে খুব সুখে থাকো। তুমি ওর জীবনে এসে ওকে আগের মতন করে দিচ্ছ, তবে তুমি ওকে খুব করে ভালোবাসো। সব সময় মনে রাখবে তুমি ওর অর্ধাঙ্গিনী হবে, এটাই আল্লাহ ঠিক করেছিল বলেই হতে পেরেছে। আমরা ওকে অন্য জায়গাতে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে দেখে প্রথম আমাদের কাছে কিছু চাইছে, তাই আমরা
সবাই খুব খুশি হয়েই রাজি হয়। তবে তোমাকে একটা কথা বলার আছে মা। আমি চাই তোমাকে এখনই জানিয়ে রাখি, ভবিষ্যতে যাতে তুমি কষ্ট না পাও। ইয়াদের একটাই ফুপি, তুমি তো তাকে চিনোই, আর ভাইদের খুব আদরের। ইয়াদ যখন বিয়ে করে নীলিমা তখন দেশের বাহিরে ছিল, তার ননদের বাড়ি। তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমাকে কল করে খুব রাগ করে সে চায় তার মেয়ের সাথে ইয়াদের বিয়ে দিতে, কিন্তু আমার ছেলে তাদেরকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। দেখো, সে কথায় কথায় তোমার দোষ খুঁজে কথা শোনাতে পারে। মা গো, আমিও তোমার মতন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে করায়। তোমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, তবে তাদের বোন খারাপ ব্যবহার করলে তাকে বোঝাতো। আমার ছোট দেবর বোনের সাথে খুব রাগ করত, কিন্তু নীলিমা তার ভাইদের আড়ালে আমাদের সাথে খারাপ ব্যবহার করত। আমরা সংসারের অশান্তির ভয়ে কাউকে কিছু বলতাম না, তাই আমরা যতটা না সহ্য করেছি, চাই না আমাদের বউরা তেমনটা সহ্য করুক। আমরা প্রতিবাদ করতে পারিনি, তুমি করো। আমাদের মতন বোবা হয়ে থেকো না, তাহলে তোমাকেও আমাদের মতন জুলুম করবে। এখন চলো মা, তোমার শ্বশুর আব্বারা তোমাকে নিয়ে যেতে বলেছে। রেহানাকে দেখে নীলিমা যেন রেগে গেল, সবার সাথে মুখটা হাসি হাসি ভাব করে বসে রইল। আলো ভাবি, বলতে হবে কপাল গুনে মেয়ে ইয়াদের মতো ছেলের সাথে বিয়ে দিতে পেরেছেন। একবার ভেবে দেখান, রাজার সাথে সাথে রাজ্য দুইটাই পেয়েছে। আপনাদের তো দুমুঠো ভাত খেতে কষ্ট হয়, সেখানে বিয়েতে অনুষ্ঠান করে উঠিয়ে দেবেন কি করে? সবটা কি ইয়াদ বাবা দিচ্ছে, নাকি কপাল? ছেলেটা চাইলে এর থেকে ভালো ঘরে বিয়ে করতে পারতো। তোমাকে আমি মানুষ করতে পারিনি নীলিমা, তুমি কি জানো? আলোরা এখন আমাদের মতো ধনী। ধনী বলতে তোমার থেকে ধনী কি আছে তোমার, বলো তো? বাবার বাড়িটা না তোমার স্বামীর কি আছে? শরীর ফারুক বাবা, তোমাকে আমি আঘাত করতে চাইনি। ছেলে হিসেবে তুমি খুব আদর্শবান। তোমাকে ও যে আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, সেটা আমি জানি। ও যে ভাইদের বাড়ির পাশে বাড়ি করেছে কেন সেটা জানো? নিজের কাজ করতে ছেলের বউদের দিয়ে করায়, এমনকি বাচ্চাদের পর্যন্ত সময় দেয় না। তোমাকে আরো একটা কথা বলি, শোনো নীলিমা, ছোটকে নিয়ে আমি ও ইয়াদ দুইজন মিলে পছন্দ করেছি, তাই আমাদের পছন্দের প্রশ্ন তুলো না। নীলিমা বাবার কাছ থেকে বকা খেয়ে চুপ হয়ে যায়। পরে সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করে। 2 সপ্তাহ পরে জুম্মার পরেই তারা বৌমাকে নিতে আসবে। গ্রামের বাড়িতে উঠানোয় বিয়ের অনুষ্ঠান হবে, লোকেরা এসে সব গুছিয়ে যাবে। বাবা, তুমি সবার সামনে আমাকে অপমান করলে। দেখো, এই মেয়েকে আমি শান্তিতে সংসার করতে দিব না। আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে ফজিয়ার সাথে ইয়াদের বিয়ে দিতে, তুমি সেটা না করে এই মেয়ের সাথে ঠিক করলে। আমার মেয়েটা ইয়াদের বিয়ের কথা শুনে অনেক কষ্ট পেয়েছে। ওদের প্রেমের সম্পর্ক দেখে আমাকে জানাই, আমি তোমাকে বলি, যখনই আমি দেশের বাইরে গেলাম সেই সুযোগে ইয়াদকে বিয়ে করিয়ে ফেললে। আজ এই ঘরে বসেই আমি শপথ করলাম, যেইভাবেই হোক না কেন ইয়াদের জীবন থেকে আমি রেহানাকে দূর করেই ছাড়বো। আলো বেগম সবাইকে রাতের খাবার খাইয়ে তারপর ছাড়লেন। সবাই চলে যাবার 2 ঘন্টা পরেই ইয়াদ শ্বশুর বাড়ি এসে হাজির। নীলিমা বেগম ইয়াদকে ও বাড়িতে ঢুকতে দেখে বসার ঘরে আসে। সেখানে 2 ভাই ভাবি ও মাকে বসে আলাপ করতে দেখে। ভাবি, ইয়াদ আসবে জানতে নাকি? দেখলাম এখনো না এসে সরাসরি শ্বশুর বাড়ি চলে গেল। শেষে ছেলেকে না হারিয়ে ফেলো। এখন থেকে খেয়াল রাখো, পরে কেঁদেও কিন্তু ছেলেকে বুকে ফিরে পাবে না। ভাগ্যের বেশি কেউ দিতে পারবে না নীলা, তবে আমার ছেলের প্রতি বিশ্বাস ও ভরসায় টুটোই আছে। আমাদের ইয়াদ প্রতিটা সম্পর্কে শ্রদ্ধা ও সম্মান করে, তাই ভয়ের কিছুই নেই। তখনই ইয়াদ বাড়িতে আসে। মা, আমার ক্ষুধা পেয়েছে, খাবার কি আছে নাকি রান্না করতে হবে? আমি ফ্রেজে আসছি, তুমি ঝটপট কিছু বানিয়ে দাও। খাওয়ার দরকার হবে না বৌমা, তোমার খাওয়ার বক্স পরে দিয়ে দিয়েছে। যে কাজের কথা বলেছিলাম সেটা কি করেছিস? হ্যাঁ মা, হয়েছে। আমি আম্মুকে দিয়েই আসলাম, তাকে বলেছিলাম এটা না করতে, কিন্তু সে শুনেনি। আমি সব টাকা ব্যাংকে জমা দিয়ে ও বাকিটা তার হাতে দিয়ে এলাম।
তোমার বৌমার গহনা বাবদ দেওয়া টাকা বাবার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আর বলেছে তোমার পছন্দ মতো যেন পুরো সেট বানায়। আলো ভাবি, এই কাজটা আমার খুব ভালো লেগেছে। আলাদা আলাদা ডিজাইন বানানোর চেয়ে দুজন মিলে একসাথে বানালে সুন্দর হবে। মেয়ের বিয়েতে তিনি কোনো কমতি রাখবে না। কাল আমাকে আর আপাকে ধরেছে সবার পছন্দের কেনাকাটা করার জন্য। হ্যাঁ মা আমাকেও বলেছে, এটাও বলেছে মেয়ের কোনো ভাই নেই, তাই তোমরা 3 ভাই এই বাড়ির দায়িত্ব পালন করবে। তাই তো বিয়ের আগে আমরা 3 ভাই মেয়ে পক্ষ হয়ে যাব, আর দাদু ও ভাইয়া বর পক্ষ থাকবে। আমি 2 পক্ষ থাকবো, আন্টিকে বলে দিয়েছি। হ্যাঁ যাও, মাগনা কামলা খাটো। তোমাদের বোকা পেয়েছে তো তাই তেমন করছো। মা, তুমি কি সব সময় মানুষকে ভুল বুঝবে? হ্যাঁ, আলো মামি আমাদের ডেকে হাত ধরে অনুরোধ করেছে। আগে তো এই আলো মামির বেশ প্রশংসা করতে, যখনই শুনলে ইয়াদ ভাইয়ের সাথে তার মেয়ের বিয়ে হয়েছে তখনই তুমি কথায় কথায় তার দোষ খুঁজছো। 3 দিন আগে আমরা সব ভাইয়েরা মিলে তার সাথে গিয়ে 2টো জমি বিক্রি করে এলাম। ভাইয়া মামিকে ধার হিসেবে দিতে চাইলে তিনি সাফ মানা করে দেয়, এতে নাকি তিনি ছোট হয়ে যাবে। তবে তিনি তার সম্পত্তি তার মেয়ের নামে করে দিয়েছে। ভাইয়াও তো এমনভাবে করেছে যে সে যতদিন বেঁচে আছে তার মৃত্যুর পরে ভাবি পাবে, চাইলে সে যখন তখন বিক্রি করতে পারবে। ইয়াদ খাবার খেয়ে দাদির সাথে কথা বলে রেহানাদের বাড়িতে চলে যায়। নীলিমা বেগম ও ফাজিয়া বেলকনিতে দাঁড়িয়ে দেখে। দেখলে মা, ইয়াদ কেমন ওই মেয়েকে ছাড়া থাকতে পারে না। আমাদের সামনে রাগ দেখায় আর ওই মেয়ের সামনে ভেজা বেড়াল। তুমি তো দেখোনি, কাল দেখবে ওই মেয়েটা ওর শরীরে কেমন দাগ করে ছেড়ে দেয়। আমি ওই দিন দুজনকে এত কাছাকাছি দেখেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ের আগেই ওই মেয়ে ইয়াদকে নিজের সব বিলিয়ে দিয়েছেন। তা না হলে ইয়াদ কেন এত পাগল হবে? তুমি আমাকে কথা দিয়েছো ইয়াদকে যেভাবেই হোক না কেন আমার করে দেবে। তুই চিন্তা করিস না, আমি যখন বলেছি তাহলে ইয়াদ তোরই হবে। যত খুশি উঠতে দে, পরে মাটিতে ফলতে সময় লাগবে না। ওই মেয়ে বেশি দিন এই সংসারে টিকবে না। এখন থেকে আমি যেইভাবে বলবো সেইভাবে চলবি। আগে রেহেনাকে ঢাকায় নিয়ে নি, এখানে কিছুই করতে পারবো না, তাতে তো নানা নানি মেনে যাবে আর আমার সমস্যা হবে। হেনা দুপুরে পরে শাড়িটা আবারও পরছে, সাথে একটু সেজেছে, আম্মুও ঘুমিয়ে পড়ছে। তা আমাকে নিয়ে ওর ঘরে আসে। আজ আমার আগেই আমার মায়ের বেনি জোরে ধরে রাখে। কি হলো জান, আদরের জন্য উতলা হয়ে আসো মনে হয়। আমার জন্য নতুন করে আবারও শাড়ি পরে সেজেছো? জান, খালি দুষ্টুমি। আমি তো আপনার জন্য সাজিনি, সেজেছি পাশের বাড়ির বড় বরের জন্য। সে আমাকে বলেছে আজ রাতে নাকি তার চেলাকে পাঠাবে, আমি যেন তাকে একটু মনোরঞ্জন করি। তো চেলা সাহেব, আপনি কি প্রস্তুত আমার ভালোবাসার অত্যাচারের জন্য? তাই নাকি? তাহলে দেখি কে পালায়, আমি না তুমি? বলো না আবার আমি আজ ঘুমাবো। এখানে থাকতে এসেছেন, সবাই কি ভাববে? সকালে আপনার ছোট ভাই বোনেরা আসবে, আমার লজ্জা লাগবে না? কে কি ভাবলো দেখার বিষয় না। আমি এখানে এসে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই বলে লাভ নাই। এখন কাছে আসো, আমি একটু আদর করে নেই। জানো, কয়েকদিন পরেই তুমি সারা জীবনের জন্য আমার ঘরেই যাবে। সকালের ঘুম ভাঙলে তোমার মুখটা দেখে উঠবো, আর রাতে তোমার এই মায়াবী মুখটা দেখেই ঘুমাবো। আমি তোমার মাঝে এতটা বিলীন হয়েছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি ইয়াদ, কখনো আমাকে ছেড়ে যাবেন না। জড়িয়ে ধরে রাখলাম তাকে, কিছুক্ষণ পরেই সে আমার মাঝে ডুব দিল।